সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমা হালিমা, প্রভাষক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকের লাইভ রিটেনের আয়োজনে আমরা ট্রান্সলেশনের ক্লাস করব। তো আসুন সরাসরি ট্রান্সলেশনের ক্লাসে চলে যাই। কে কোথা থেকে জয়েন করছেন, আমার কথা কি শুনতে পারছেন, একটু কমেন্টে জানান। আজকের যে ক্লাসটি, সেই ক্লাসটি মূলত আমরা প্রথম আলো পত্রিকা থেকে নিয়েছি। একটি ট্রান্সলেশন, আরেকটি ট্রান্সলেশন হচ্ছে আমাদের যে বিগত বিসিএসগুলোতে এসেছিল সেটা থেকে নিয়েছি, মুক্তিযুদ্ধ বিষয়ক ট্রান্সলেশন। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ট্রান্সলেশনের ক্লাসে চলে যাব। আজকে আমাদের খুব দ্রুত শেষ করতে হবে, কারণ আপনাদের এনটিআরসির যে ক্লাস শুরু হয়েছে আপনারা সবাই জানেন। আগামীকাল আমারও ক্লাস আছে আপনাদের সাথে এনটিআরসি। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, ক্লাসে থাকবেন। আচ্ছা, আমরা সরাসরি ট্রান্সলেশনের ক্লাসে চলে এসেছি, কারণ আজকে আমাদের অনেকগুলো ট্রান্সলেশন একসাথে করতে হবে। আশা করি কথা ঠিকঠাক শোনা যাচ্ছে। আচ্ছা, খেয়াল করে দেখুন আমাদের স্লাইডে যে ট্রান্সলেশনটা দেওয়া আছে, যে সরকারি ব্যয় কমানো ও রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি সংস্কার কার্যক্রম জোরদার করার ফলে দ্রুত ঘুরতে শুরু করেছে শ্রীলঙ্কার অর্থনীতি। তো এটা খুব রিসেন্ট একটা টপিকের উপর ট্রান্সলেশন। এটা শ্রীলঙ্কার যে অর্থনীতির যে আবার যে একটা ভালো গতি ফিরে এসেছে সেটার উপর, মানে হাউ শ্রীলঙ্কা কামব্যাকস, কীভাবে শ্রীলঙ্কা কামব্যাক করেছে। তো আমরা এতদিন আমরা ভেঙে ভেঙে ছোট ছোট ট্রান্সলেশন করেছিলাম। এখন যে ট্রান্সলেশনগুলো সেগুলো বড় ট্রান্সলেশন হবে। ছোটোগুলো করার কারণ ছিল একটা কারণই, যেন আপনারা আগে বেসিকটা ধরতে পারেন। খেয়াল করে দেখুন, এখানে একটা বড় বাক্যতে ইংলিশে যদি চিন্তা করি, এখানে ফাইনাইট ভার্ব আছে, নন ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে। ইভেন এখানে আমরা দেখব যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে কিনা। তো সেই অনুসারে আমরা বাক্যটি করব। তো প্রথমেই খেয়াল করে দেখুন, সরকারি ব্যয় কমানো ও রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি সংস্কার কার্যক্রম জোরদার করার ফলেই, খেয়াল করে দেখুন এই এতটুকু বাক্য মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, এবং এই বাক্যটুকু এতটুকু অংশ পড়ার পর কিন্তু আমার আরও জানার আগ্রহ আছে। তাহলে এই ধরনের বিষয় হলে এগুলো সাধারণত কি হয়, নন ফাইনাইট ফ্রেজের অংশ হয়। তাহলে এই পুরোটা হচ্ছে এখানে নন ফাইনাইট ফ্রেজের অংশ। তারপর দেখুন, দ্রুত ঘুরতে শুরু করেছে শ্রীলঙ্কার অর্থনীতি। আমরা জানি কে দ্বারা প্রশ্ন করলে বা কাকে দ্বারা প্রশ্ন, মানে কে যদি কোনো প্রশ্নের উত্তর পাই সেটাই হয় সাধারণত কি আমাদের বাক্যের সাবজেক্ট। তাহলে কে ঘুরতে শুরু করেছে, শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরতে শুরু করেছে। তাহলে আমাদের বাক্যের সাবজেক্ট হচ্ছে এখানে কি, শ্রীলঙ্কার অর্থনীতি। এর আগে আমি কি পদ্ধতিতে ব্যবহার করে ট্রান্সলেশনটা করছি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, তারপর হচ্ছে আমার এখানে ইনফিনিটিভ বা এক্সটেনশন অংশ যেটাকে আমরা বলি। তারপর দেখব আমরা ম্যানার, প্লেস, আমরা যেটাকে বলি ম্যানার, প্লেস, টাইম বা রিজন, এ ধরনের কিছু আছে কিনা। যেটা থাকে আমরা সেটা রাখবো, বাকিটা আমরা মাইনাস করে দেব। তো খেয়াল করে দেখুন, শ্রীলঙ্কার অর্থনীতি, র যখন থাকে তখন আমরা অ্যাপোস্ট্রফি নিয়ে আসি। তাহলে আমি আগে সাবজেক্টটার অনুবাদটা করছি, ঠিক আছে। শ্রীলঙ্কার অর্থনীতি, শ্রীলঙ্কার ইকোনমি হবে। কি হবে, শ্রীলঙ্কার ইকোনমি। তারপর খেয়াল করে দেখুন, ঘুরতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে। মূলত বাক্যে এখানে আমার ফাইনাইট ভার্ব হচ্ছে শুরু করেছে। গিয়েছে, করেছে, খেয়েছে হলে সাধারণত আমরা কি করি, একটা সেন্টেন্সে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাহলে যদি বলি শ্রীলঙ্কার অর্থনীতি শুরু করেছে, ঠিক আছে, ঘুরতেটা আমরা বাদই রাখি, শুরু করেছে। তো শুরু করেছে এখানে ফাইনাইট ভার্ব, অ্যাপবি আমি লিখে নিচ্ছি। তাহলে এই অ্যাপবিটাকে যদি আমি ইংলিশে বলি, কনভার্ট করে কি হচ্ছে, হ্যাজ স্টার্টেড দিতে পারেন বা আপনি বিগান লিখতে পারেন। আচ্ছা,
তারপর দেখুন আমরা পিছন থেকে কিন্তু ট্রান্সলেশন করে আসছি। আমরা সাধারণত বড় যে ট্রান্সলেশনগুলো আমরা সাধারণত সেগুলো পিছন থেকে ট্রান্সলেশন করে আসছি। এতটুকু আমার অংশ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন খেয়াল করে দেখুন ঘুরতে শুরু করেছে। আমি অনেকবার যখন আমি গত ক্লাসে বারবার এই কথাটা বলেছি, যদি কোনো ভার্বে তে থাকে তখন আমরা কি ব্যবহার করব? টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ ব্যবহার করব। টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ ব্যবহার করব। তাহলে ঘুরতের জন্য আমি একটা ইনফিনিটিভ নিয়ে আসছি। কি হবে? টু টার্ন। আচ্ছা, এখন খেয়াল করে দেখুন শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরতে শুরু করেছে। তাহলে শ্রীলঙ্কাস ইকোনমি হ্যাজ বিগান কি? টু টার্ন, হ্যাজ বিগান টু টার্ন। খেয়াল করে দেখুন তারপরের অংশ কি বলছে? দ্রুত। তাহলে ভার্বকে যেই অংশে আমরা প্রশ্ন করে যেটা পাই সেটাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই যে এখন আমাদের এক্সটেনশনের কাজটা শুরু হয়েছে। এখন আমরা দেখব এক্সটেনশনে কি কি জিনিস এখানে আসে। এক্সটেনশনে আমরা দেখব কি কি জিনিস এখানে আসে। খেয়াল করে দেখুন শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরতে শুরু করেছে। কিভাবে? ম্যানার বুঝাইছে যে ঘুরতেটা যে শুরু করছে, অর্থনীতিটা ঘোরার শুরুটা কিভাবে হয়েছে, কি গতিতে হয়েছে। তাহলে ভার্ব কিভাবে হয়, কিভাবে থাকে যদি বলে, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এখানে দেখুন দ্রুত অ্যান্সারে দেওয়া মানে প্রশ্নে আছে, তাহলে আমরা কি বলবো? র্যাপিডলি। তাহলে আমরা বুঝে গেছি এই অংশটাতে কি আছে? অ্যাডভার্ব অফ ম্যানার আছে। তারপর দেখুন বলছে সরকারি ব্যয় কমানো ও রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি সংস্কার কার্যক্রম জোরদার করার ফলে। তাহলে ঘুরতে যে শুরু করছে এর কারণটা কি? হোয়াই। তাহলে ভার্বকে হোয়াই দ্বারা প্রশ্ন করলে আমরা যদি উত্তর পাই সেটাকে আমরা বলছি যে রিজন। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল রিজন। তাহলে এখানে এটা অ্যামারের কাজ করেছে, দ্যাট মিন্স রিজনের কাজ করেছে। আচ্ছা, অ্যামটা আমি একটু ম্যানা লিখে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে খেয়াল করে দেখুন শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরতে শুরু করেছে কিভাবে? দ্রুত গতিতে। এই কিভাবেটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর হচ্ছে বাকি যে অংশটা, হ্যাঁ, সেটা কারণটা দেখাইছে। এই পুরো অংশটাতে অ্যাডভার্বিয়াল রিজনটা দেখানো হয়েছে, অ্যাডভার্বিয়াল রিজনটা দেখানো হয়েছে। তাহলে ফলে ইংরেজিকে আমরা জানি যে অ্যাজ এ রেজাল্ট, বা আপনি চাইলে বিকজ অফও দিতে পারেন। আপনি চাইলে কি দিতে পারেন? বিকজ অফও দিতে পারেন, অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট অফ। আমরা জানি যে অফের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বটার সাথে কি হবে? আইএনজি যোগ হবে। আবার আমি বাক্যের ফাইনেট ভার্ব পেয়ে গেছি, তাহলে বাকি আছে কি? নন ফাইনেট ভার্ব। যেহেতু সরকারি ব্যয় কমানো একটা কাজ, ভার্বের কাজ, তাহলে এটা কি? অবশ্যই নন ফাইনেট। এবং অফ আসছে, তাহলে এই যে সরকারি ব্যয় কমানোটার সাথে আমি কি যোগ করব? আইএনজি যোগ করব। এটা কেন ইনফিনিটিভ হয় নাই? কারণ এটা কারণ বুঝাইছে, নন ফাইনেট হয়েছে, অফ ছিল। ঠিক আছে, আর এখানে তে ছিল না। আমরা যখন বলছি করতে, গিয়ে, যেতে, এই ধরনের বুঝালে আমরা সাধারণত টু প্লাস ভার্বটা ট্রান্সলেশনে আনি। আর এক্ষেত্রে দেখুন খেয়াল করে যে সরকারি ব্যয় কমানো, এটা নন ফাইনেট অংশে আছে, তাহলে আমরা এটা সরাসরি ইংলিশটাতে চলে যাই। তাহলে সরকারি ব্যয় কমানো ইংরেজি হচ্ছে রিডিউসিং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার। তারপর দেখুন রাজস্ব আয় অ্যান্ড বাড়ানো বলছে, তাহলে ইনক্রিজ, যেহেতু এটা রিডিউসিং হয়েছে তাহলে অবশ্যই এটাকেও আমাকে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। কি হয়ে যাবে? ইনক্রিজিং রেভিনিউ। আচ্ছা, পাশাপাশি বলছে না, পাশাপাশির জন্য আমরা লিখব অ্যাজ ওয়েল অ্যাজ। সংস্কার কার্যক্রম জোরদার। জোরদার ইংরেজিটা আগে করি, পিছন থেকে আসি। জোরদার হচ্ছে কোনো জিনিস স্ট্রেংথেনিং, আমরাকে যেটাকে বলি স্ট্রেংথেনিং। সংস্কার, তাহলে সংস্কার মানে কি? রিফর্ম। কার্যক্রম, স্টেপস বলতে পারেন বা প্রোগ্রাম বলতে পারেন। প্রোগ্রাম, ঠিক আছে। আচ্ছা,
সব কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে, বা আপনারা কি চেষ্টা করছেন কিনা? আচ্ছা, আমি প্রোগ্রামে কিন্তু চাইলে আপনার ডাবল এম না দিয়ে দুইভাবেই লেখা যায়, শুধু একটা এমও কিন্তু দেওয়া যায় প্রোগ্রামস যখন আমরা বলি। আমি কিভাবে অ্যাড, আচ্ছা ইউসুফ আলী বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেয়াল করে দেখেন, আমরা বড় বাক্য করছি, আমরা প্যাসেজ ট্রান্সলেশন আমরা নিউজ পেপার থেকে করছি। এটা প্রথম আলোর একটা ট্রান্সলেশন ছিল, শ্রীলঙ্কার অর্থনীতির যে পুনরুত্থানটা হয়েছে খারাপ অবস্থাটা থেকে ভালো অবস্থাটায়, সেটা আমি। তাহলে খেয়াল করে দেখুন, সরকারি ব্যয় কমানো, রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি সংস্কার কার্যক্রম জোরদার করার ফলে দ্রুত ঘটতে শুরু করেছে শ্রীলঙ্কার অর্থনীতি। আপনি কিছু পারেন না, আপনি জাস্ট চিন্তা করেন যে আমি ট্রান্সলেশনটাকে শেষ থেকে শুরু করব, আমি ট্রান্সলেশনটাকে কি করব, শেষ থেকে শুরু করব। তাহলে শেষে আছে কি, শ্রীলঙ্কার অর্থনীতি। আর শেষ থেকে শুরু করা মানে কি, সাবজেক্ট খুঁজে শুরু করা। তাহলে কে ঘুরতে শুরু করেছে, সাবজেক্ট ঘুরতে শুরু করেছে। এখন সাবজেক্টটাকে শ্রীলঙ্কার অর্থনীতি, তাহলে ইংরেজি করলে কি দাঁড়াচ্ছে, শ্রীলঙ্কাস ইকোনমি। গেল আমার সাবজেক্টের কাজ। তারপর আমি চিন্তা করব ভার্ব, ফাইনাইট ভার্বটা। তাহলে শুরু করেছে, শুরু করা কি, হ্যাজ স্টার্টেড বা হ্যাজ বিগান। ক্লিয়ার? তারপর দেখুন, ঘুরতে, করতে এই ধরনের বাক্য থাকলে ইনফিনিটিভ হয়, তাহলে টু ট্রান আমরা ইংলিশে লিখে ফেললাম। তারপরে দেখুন বাকি যেই অংশটা আমি পুরোটাই অ্যাডভার্বিয়াল ম্যানার আর রিজনের ট্রান্সলেট করেছি, অ্যাডভার্বিয়াল ম্যানার আর রিজনের ট্রান্সলেট করেছি। তাহলে বাক্যটা এত বড় হলেও স্ট্রাকচার কিন্তু শুধু এইটাই হয়েছে। তাহলে স্ট্রাকচারটা কি ছিল খেয়াল করে দেখুন, সাবজেক্ট ছিল, ফাইনাইট ভার্ব ছিল, তারপর পুরো অংশটাতেই ছিল কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পুরো অংশটাতেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ ছিল। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের ভিতর কি কি ছিল খেয়াল করে দেখুন, অ্যাডভার্বিয়াল ম্যানার ছিল, যেটাকে আমি বলছি র্যাপিড, পুরোটা কারণ ছিল, রিজন ছিল। ঠিক আছে, এই যে রিজনের ভিতরে, অ্যাডভার্বিয়াল রিজনের ভিতরে আমি কি বসিয়েছি, নন ফাইনেটের প্রেজেন্ট পার্টিসিপল বসিয়েছি, ভার্ব প্লাস আইএনজি বসিয়েছি। ঠিক আছে, রিডিউসিং বসিয়েছি, তারপর করেছি কি, ইনক্রিজিং, স্ট্রেংথেনিং। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অংশটাতে ম্যানার ছিল, রিজন ছিল, অ্যাডভার্বিয়াল রিজন ছিল। আর রিজনটা কিভাবে গঠিত হয়েছিল, অ্যাডভার্বিয়াল রিজনটা কি মাধ্যমে, নন ফাইনাইট ভার্বের মাধ্যমে গঠিত হয়েছিল। আশা করি বুঝেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। পরেরটাতে দেখেন কি বলছে, দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ শ্রীলঙ্কার অর্থনীতি সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ওইটা ছিল শিরোনাম। ঠিক আছে, আর এটা হচ্ছে বাক্যটা যেটা থেকে নিউজ পেপারের ইয়েটা শুরু হয়েছে আর কি। তাহলে খেয়াল করে দেখুন, দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। খেয়াল করে দেখুন, ওই বাক্যটা আর এই বাক্যটা প্রায় কাছাকাছি, কিন্তু এটা আরেকটা স্ট্রাকচার হয়েছে। এটা কি স্ট্রাকচার হয়েছে আমরা দেখাচ্ছি আগে। আমার বাক্যের সাবজেক্ট দেখেন কত বড়, এই যে বড় যে সাবজেক্টটা, এটাকে আমরা বলি নাউন ফ্রেজ, এটাকে আমরা কি বলি, নাউন ফ্রেজ। তাহলে আমার প্রথম লাগবে কি, সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা ইংলিশ করি, দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ শ্রীলঙ্কার অর্থনীতি। তাহলে দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটাকে আমরা যদি ইংলিশে বলি কি দাঁড়াচ্ছে, খেয়াল করে দেখুন, দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ শ্রীলঙ্কার অর্থনীতি, লাইনটা খুব বড়। তাহলে আগে আমরা পিছন থেকে একটু যাই, শ্রীলঙ্কার অর্থনীতি। তাহলে দ্য ইকোনমি অফ সাউথ এশিয়ান দ্য ইকোনমি অফ সাউথ এশিয়ান, আচ্ছা আইসল্যান্ড কোনোদিন বলিয়েন না, এটা হচ্ছে আইল্যান্ড। ঠিক আছে, সাউথ এশিয়ান আইল্যান্ড, দ্বীপদেশ বলছে না, আইল্যান্ড অফ শ্রীলঙ্কা। খেয়াল করে দেখুন কত বড় বাক্যটা, আর এই পুরো বাক্যটা হচ্ছে এখানে নাউন ফ্রেজ, এই পুরো বাক্যটা এখানে কি, নাউন ফ্রেজ।
আমরা জানি নাউন ফ্রেজ কিভাবে গঠিত হয়। নাউন ফ্রেজ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ যদি থাকে একটা ওয়ার্ডে, এটা দিয়ে গঠিত হয়। দা প্লাস নাউন প্লাস অফ দিয়ে গঠিত হয়। অ্যাডজেক্টিভ প্লাস অ্যান্ড প্লাস নাউন দিয়ে গঠিত হয়, বিভিন্নভাবে গঠিত হয়। আপনার কিন্তু এটার ধারণা থাকতে হবে যে নাউন ফ্রেজটা কিভাবে গঠিত হয়। তাহলে খেয়াল করে দেখুন, দা আর লাস্টে এখানে অফ, আর এর আগে পুরোটাই কত বড়টা আমার এটা বাক্যের হচ্ছে পুরা সাবজেক্ট। দ্য ইকোনমি অফ সাউথ এশিয়ান আইল্যান্ড অফ শ্রীলঙ্কা। আমার বাক্যের সাবজেক্ট শেষ, এখন আমি বাক্যের কি আনবো, ভার্ব আনবো। শুরু করেছে, তাহলে শুরু করেছে থাকলে আমরা জানি পারফেক্ট। করেছে, গিয়েছে, খেয়েছে, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, যেটাকে আমরা হ্যাজ প্লাস B3 দিয়ে করব। তাহলে হ্যাজ প্লাস B3 মানে হচ্ছে হ্যাজ স্টার্টেড। ঠিক আছে, হ্যাজ স্টার্টেড। ঠিক আছে, হ্যাজ স্টার্টেড। এখানে কি বলছে যে সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তাহলে সংকট আমরা জানি যে সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ঘুরে দাঁড়াতে শুরু করা মানে হচ্ছে টু রিকভার। এই যে দাঁড়াতে বলতে বুঝাইছে যে রিকভার বুঝাইছে, দ্যাটস ওয়াই আমি টু প্লাস ভার্বটা এনেছি। তাহলে হ্যাজ স্টার্টেড টু রিকভার ফ্রম সংকট থেকে, তাহলে ফ্রম দ্য ক্রাইসিস। আশা করি এতটুকু বুঝেছেন। এটা আগের লাইনটাই, কিন্তু খেয়াল করে দেখুন এই অংশটাতে বাক্যটা কিভাবে গঠিত হয়েছে। সাবজেক্ট যেটা নাউন ফ্রেজ দিয়ে হয়েছে, তারপর হচ্ছে ফাইনাইট ভার্ব FB, আর বাকি অংশটা হয়েছে কিসে, ইনফিনিটিভ ফ্রেজে। যারা আমাকে বলেন যে ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে শিখবো, আপনারা বাক্য বানানোর চেষ্টা করেন এই সূত্রটা দিয়ে। এই সূত্রটা দিয়ে, সূত্রটা কি, সাবজেক্ট থাকবে একটা বাক্যের ফাইনাইট ভার্ব থাকবে, আর বাকি অংশটা কিসে হবে, ইনফিনিটিভ ফ্রেজে হবে। যেমন টু রিকভার ফ্রম দ্য ক্রাইসিস, পুরোটাই হচ্ছে কি এখানে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা সংবাদপত্রের বাক্যগুলো যখন পড়ব, ঠিক আছে, বা ট্রান্সলেট করব, আমরা ইনফিনিটিভ ফ্রেজগুলো যত বেশি প্র্যাকটিস করব, আমাদের গ্রামার আইটেমগুলো তত বেশি স্ট্রং হয়ে যাবে। আচ্ছা, পরের লাইনটাতে চলে যাচ্ছি। এটা আমি এটাতে করেছিলাম, দেশটির বিদেশি মুদ্রা আয়ের মূল খাত পর্যটন প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে। ঠিক আছে, খেয়াল করে দেখুন, দেশটির বিদেশি মুদ্রা আয়ের মূল খাত পর্যটন প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে। তাহলে খেয়াল করে দেখুন কোনটা স্বাভাবিক হয়েছে। আপনার প্রথম কাজ ট্রান্সলেশন করার ক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট বের করা, সাবজেক্ট বের করা। তাহলে খেয়াল করে দেখুন কে স্বাভাবিক হয়ে গিয়েছে, পর্যটন। স্বাভাবিক হয়ে এসেছে কে, পর্যটন। তাহলে ট্যুরিজম হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট। ট্যুরিজম হচ্ছে কি এখানে আমার বাক্যের সাবজেক্ট। ট্যুরিজম আমি লিখে ফেলেছি। এখন দেখুন ট্যুরিজমের আগে কত বড় অতিরিক্ত তথ্য দিছে, দেশটির বিদেশি মুদ্রা আয়ের মূল খাত। তাহলে আমরা জানি যে নাউন সম্পর্কিত যদি কোনো অতিরিক্ত তথ্য থাকে সেটাকে কি বলে, অ্যাপোজিশন বলে। এটাকে কি বলে, অ্যাপোজিশন বলে। মানে এই যে পর্যটন, এটা একটা নাউন, এটার ইংরেজি হচ্ছে ট্যুরিজম। এইটার দেখেন কতখানি অংশ, এই অংশটা হচ্ছে অ্যাপোজিশন, অতিরিক্ত তথ্য। তা আপনি চাইলে এটাকে অ্যাপোজিশন দিয়েও করতে পারেন, আবার আপনি চাইলে এটাকে রিলেটিভ প্রোনাউন দিয়েও করতে পারেন। কিভাবে, আমি আগে অ্যাপোজিশনটা করে দেখাচ্ছি, তারপর বাকিটা করব। তাহলে কি বলছে, মূল খাত। তাহলে মূল খাত ইংরেজি কি, দ্য মেইন সেক্টর। ঠিক আছে, এখন এই মেইন সেক্টরটা কিসের বলেন তো, বিদেশি মুদ্রা আয়ের। এই যে মেইন সেক্টরটা বলছে, তাহলে এই মেইন সেক্টরটা কিসে, দ্য মেইন এক্সচেঞ্জ। ঠিক আছে, এক্সচেঞ্জ তো বোঝেন, ফর দ্য মেইন। খেয়াল করে দেখুন মূল লিখছি, সেক্টরটা পরে লিখব। আগে বিদেশি মুদ্রা আয়ের মানে হচ্ছে বৈদেশিক মুদ্রা আয়ের। তাহলে বৈদেশিক মুদ্রাটা আগে লিখি, দ্য মেইন ফরেন এক্সচেঞ্জ সেক্টর। সেক্টর কার, দেশটির। আমরা জানি র থাকলে কি হয় ইংরেজিতে, অফ বসে। তাহলে দ্য মেইন ফরেন এক্সচেঞ্জ সেক্টর অফ দ্য কান্ট্রি। এই যে এই
পুরো অংশটা হচ্ছে আমার অ্যাপোজিশন, এই পুরো অংশটা হচ্ছে আমার অ্যাপোজিশন। আমি এইভাবে করেছি। আপনি যদি না এইভাবে না করতে চান, আপনি জাস্ট কি করবেন, ট্যুরিজম একটা হচ্ছে বস্তুর পরিবর্তে আমরা রিলেটিভ প্রনাউনে কি আনি, হুইচ আনি। তাহলে আপনি চাইলে এটাকে এইভাবে কনভার্ট করতে পারেন, ট্যুরিজম হুইচ ইজ দ্য মেইন ফরেন এক্সচেঞ্জ সেক্টর অফ দ্য কান্ট্রি। এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটাকে অ্যাপোজিশন দিয়ে করেছি, আপনি চাইলে এটাকে রিলেটিভ প্রনাউন হুইচ ইজ দ্য দিয়েও করতে পারেন। তাহলে আমি লিখছি এখন, আমি আমার বাক্যের, এটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট, পর্যটন সাবজেক্ট, এটা আমার বাক্যের অ্যাপোজিশন, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য, সাবজেক্টের অতিরিক্ত তথ্য অ্যাপোজিশন। তারপর এখন আমার কি লাগবে, ভার্ব লাগবে, স্বাভাবিক হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে হ্যাজ বিকাম, আচ্ছা স্বাভাবিক বলতে অনেকে এখানে হয়তো নর্মাল দিবেন, নর্মাল দিলে এটা ওয়ার্ড ফর ওয়ার্ড অনুবাদ হয়ে যাবে, আমরা দেবো এটা স্টেবল, হ্যাজ বিকাম স্টেবল। ঠিক আছে, হ্যাজ বিকাম স্টেবল। আমি আবারও বলছি, যখন আপনি ইয়ের অনুবাদগুলো করবেন, পেপারের অনুবাদগুলো করবেন, কখনোই অন্ধের মতন গড্ডালিকা প্রবাহে ভাসবেন না। মানে যেটা আছে যদি সেইটাই অনুবাদ করতে যান, তাহলে আপনার বাক্যটা আরও বেশি একদম মেকানিক্যাল হয়ে যাবে। যেমন স্বাভাবিক হয়ে গেছে বলতে স্থিতিশীল বুঝাইছে, ঠিক আছে? তাহলে আপনি আপনার ভাষায় বুঝে নিয়ে সেই অর্থটা, যেমন আমি কিন্তু এখানে লিখলেও পারতাম যে হ্যাজ বিকাম নর্মাল, কিন্তু খেয়াল করে দেখেন ইংলিশ করলে কি দাঁড়াচ্ছে, যে ট্যুরিজম হ্যাজ বিকাম নর্মাল, শব্দটা কেমন না মিলছে না। কিন্তু আমি যদি বলি ট্যুরিজম হ্যাজ বিকাম স্টেবল, এখন কিন্তু তাও বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে কোন ওয়ার্ডটা বেশি আরও বাক্যটাকে সুন্দর করছে, আর এটা তখনই সম্ভব যখন আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, সূত্রটা দেখাচ্ছি যে কোন সূত্রে আমরা করলাম। তাহলে এই যে আমাদের বাক্যটা ছিল, যেটা আমাদের ইয়েতে ছিল, পেপারে ছিল, বাক্যটা হয়েছে মূলত সাবজেক্ট দিয়েছে, সাবজেক্টের আবার অতিরিক্ত অংশ ছিল, সাবজেক্টের কি ছিল, অতিরিক্ত অংশ ছিল, অ্যাপোজিশন ছিল, অ্যাপোজিশনের পরে জাস্ট নর্মাল কি ছিল, ফাইনেট ভার্ব ছিল, আর হচ্ছে সরি হ্যাজ না লিখে ফাইনেট ভার্ব লিখি, ফাইনেট ভার্ব ছিল, আর হচ্ছে ফাইনেট ভার্বের অবজেক্ট বা অ্যাডজেক্টিভ ছিল, যে স্টেবল যেটা ছিল আর কি, এটাকে আমরা অতিরিক্ত অংশ বলতে পারি। ঠিক আছে, এক্সটেনশন বলতে পারি। এক্সটেনশন হিসেবে কি ছিল, অবজেক্ট ছিল। এক্সটেনশন হিসেবে কি ছিল, সরি অ্যাডজেক্টিভ ছিল। এক্সটেনশন হিসেবে কি ছিল, অ্যাডজেক্টিভ ছিল। তাহলে দেখুন এত বড় বাক্য আসলে তারা একটা সূত্রে কিন্তু কাজ করেছে। তারপর আসেন পরেরটাতে, সেই সঙ্গে দেশটির সরকার ব্যয় কমিয়ে রাজস্ব আয় বাড়ানো ও সংস্কার কার্যক্রম জোরদার করা সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ওই যে আমার প্রথম বাক্যটি, এটা কিন্তু সেটাই, মানে প্রথম ওইটা শিরোনামে ছিল দেখে বড় করে লিখছিল বোল্ড ইয়েতে, যখন শিরোনাম থেকে ভিতরে নিয়ে আসছে তখন এটা আবার আরেক ভাষায় লিখছে, কিন্তু মূল কথা কিন্তু একই। তাহলে আমরা এটা করি, আসুন দেখি, খেয়াল করে দেখুন, সেই সঙ্গে, তাহলে সেই সঙ্গে ইংরেজি কি, অ্যালং উইথ দিস, সেই সঙ্গে ইংরেজি কি, অ্যালং উইথ দিস। ক্লিয়ার? তারপর দেখুন দেশটির সরকার, তাহলে আমাদের বাক্যের সাবজেক্ট কি এখানে খেয়াল করে দেখুন, দেশটির সরকার কিনা নাকি অন্য কিছু আমরা সেটা দেখছি। খেয়াল করে দেখুন, দেশটির সরকার ব্যয় কমিয়ে রাজস্ব আয় বাড়ানো ও সংস্কার কার্যক্রম জোরদার করা সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তাহলে অবশ্যই কি হবে, দেশটির সরকার হবে, কারণ যে এখানে অবজেক্টটা দেখছি পদক্ষেপ নিচ্ছে, তাহলে পদক্ষেপটা কে নেয়, পদক্ষেপটা নিশ্চয়ই সরকার নেয়। তাহলে কি বলতে পারি আমরা, খেয়াল করে দেখুন, দেশটির সরকার। এখানে খেয়াল করে দেখুন, দ্য কান্ট্রিজ গভর্নমেন্ট, এতটুকু ক্লিয়ার। ঠিক আছে, তারপর খেয়াল করে দেখুন, বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, বিভিন্ন কি নিয়েছে, পদক্ষেপ নিয়েছে।
তাহলে আমরা এই অংশটা একটু লিখি। পদক্ষেপ নিয়েছে, করেছে, এই ধরনের বাক্য হলে আমরা কোন টেন্সে ব্যবহার করি? এই ধরনের বাক্য আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি। তাহলে হ্যাজ টেকেন মেনি স্টেপস। এখন খেয়াল করে দেখুন, আমার এই অংশটুকু শেষ, দেশটির সরকার অংশটুকু শেষ, সেই সঙ্গে অংশটুকু শেষ। এবার কি বলছে? যে ব্যয় কমিয়ে রাজস্ব আয় বাড়ানো, সংস্কার কার্যক্রম জোরদার করা সহ। এখন খেয়াল করে দেখুন, বাক্যে আমি ফাইনাইট ভার্ব পাইয়া ফেলছি, বাক্যের সাবজেক্ট পাইয়া ফেলছি। হ্যাঁ, এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে নন ফাইনাইট অংশটাকে শেষ করা। তো আমি জানি যে কমিয়ে, গিয়ে, খেয়ে এই ধরনের হলে ভার্বের সাথে কি যোগ হয়? আইএনজি যোগ হয়। আর করতে, যেতে এই ধরনের হলে টু প্লাস ভার্ব হয়। তাহলে আমরা এটা লিখে ফেলি। দেখুন, সরকার ব্যয় কমিয়ে রাজস্ব আয় বাড়ানো ও সংস্কার কার্যক্রম জোরদার করা সহ জোরদার করা সহ। তাহলে আমরা পিছন থেকে যেহেতু আসছি, সহটার জন্য আমরা কি ব্যবহার করব? ইনক্লুডিং ব্যবহার করব। ঠিক আছে, সহটার জন্য আমরা কি ব্যবহার করব? ইনক্লুডিং। এখন আসেন, ইনক্লুডিং কি কি করছে আমরা দেখি। ইনক্লুডিং দেখুন, সরকার ব্যয় কমাইছে, তাহলে রিডিউসিং এক্সপেন্ডিচার। ঠিক আছে, ইনক্লুডিং রিডিউসিং এক্সপেন্ডিচার। তারপর হচ্ছে কি করছে? রাজস্ব আয় বাড়াইছে, ইনক্রিজিং রেভিনিউ। আরেকটা কি করছে? সংস্কার কার্যক্রম করেছে, সর্বশেষ। তাহলে অ্যান্ড ওই আগের লাইনটাই, স্ট্রেংথেনিং কি? রিফর্ম প্রোগ্রাম। খেয়াল করে দেখুন, প্রথমে সাবজেক্ট আনছি দ্য কান্ট্রিজ অফ গভর্নমেন্ট। ঠিক আছে, দেশটির সরকার। এই যে অ্যাপোস্ট্রফিটা হয়েছে দেশটির কথাটির জন্য। তারপর আমি ফাইনাইট ভার্ব আনছি হ্যাজ টেকেন। বাকি অংশটাকে কি করেছি? আমার নন ফাইনাইটের কাজটা করেছি। আমি কিভাবে বুঝছি যে ভার্বটার সাথে আইএনজি হবে? কারণ কমিয়ে কথাটা ছিল, তো এই জন্য আমি ভার্বটা এনেছি। আর সহর জন্য আমি ইনক্লুডিং বসিয়েছি। ইনক্লুডিংয়ের পরে যা ভার্ব ছিল সবগুলোকে আমি জাস্ট ইংলিশে কনভার্ট করে বাক্যটা শেষ করে দিয়েছি। তাহলে আমার পুরো লাইনটা তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন, along with this the country's government has taken many steps including reducing expenditure, increasing revenue and strengthening reform programs. তাহলে আমরা যদি এটা বাংলাদেশ অ্যাফেয়ার্সও আসে প্রশ্নটা বা আন্তর্জাতিকে, আমরা বুঝে গেলাম যে শ্রীলঙ্কার সরকার যে তার যে অর্থনৈতিক দুরবস্থাটা হয়েছিল সেটা উত্তরণের জন্য কি করছিল? সরকারি যত প্রকার ব্যয় ছিল সেগুলোকে রিডিউস করে দিয়েছে। তাহলে এটা যদি আপনি ইংলিশে যদি কোনো প্রশ্ন আসে বা আপনি প্রশ্ন লিখতে যান, তাহলে আপনি এটা কিভাবে লিখবেন? যদি এটা থিমেটিক কোয়েশ্চেন আসে, তাহলে দ্য স্টেপ টেকেন বাই শ্রীলঙ্কাস গভর্নমেন্ট আর প্রথমটা হচ্ছে রিডিউসিং কি? এক্সপেন্ডিচার। দ্বিতীয়টা হচ্ছে কি? রাজস্ব আয়টা বাড়াইছে, তাহলে ইনক্রিজিং রেভিনিউ। আর সর্বশেষ কি করছে? বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম করেছে। শ্রীলঙ্কা যা করেছে মানে ইট উড বি এ মেসেজ ফর আস। কেন? খেয়াল করে দেখুন, আমরা মানে এত দ্রুত আসলে একটা জায়গায় যখন আমাদের পলিটিক্যাল আনরেস্ট হয়, খুব কমই আমাদের রাজনৈতিক ইতিহাসে দেখেছি যে আমাদের পরিবর্তন হতে, কিন্তু তারা কিন্তু এটা করে দেখিয়েছে। আচ্ছা, তারপর দেখুন বিশ্লেষকরা মনে করছেন। আচ্ছা, এটাতে একটা কথা আছে, পুরো হচ্ছে এই লাইনটাকে আমি আবার ভেঙে পরের লাইনে করছি। খেয়াল করে দেখুন, বিশ্লেষকরা মনে করছেন মানে এখানে একটা দ্যাট আসবে। তারপর হচ্ছে শ্রীলঙ্কা ঠিক পথে আছে, এখানে বাক্য শেষ। প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে। এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু ভেঙে ভেঙে করতে হবে। তাহলে আমরা পরের যে স্লাইডটাতে এটাতে আমরা একটু ভেঙে ভেঙে দেখি কি বলছে। বিশ্লেষকরা মনে করছেন। কে মনে করছেন? বিশ্লেষকরা। তাহলে আমাদের বাক্যের সাবজেক্ট কি? বিশ্লেষক, দ্য অ্যানালিস্ট। আচ্ছা, বিশ্লেষক তো এখানে একজন না, অনেকজন। এই বিশ্লেষক বলতে ধরেন অর্থনীতির বিশ্লেষক হতে পারে, রাজনৈতিক বিশ্লেষক হতে পারে, বিভিন্ন ধরনের বিশ্লেষক হতে পারে। তাহলে এখানে কি বলছে?
যে বিশ্লেষকেরা মানে হচ্ছে বিশ্লেষকগণ, তো গণ হতে আমি অ্যাজ যোগ করছি। আপনি মনে করেছেন ফিল দ্যাটও দিতে পারেন বা থিঙ্ক দ্যাটও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কেউ আমাকে প্রশ্ন করতে পারেন যে এখানে মনে করছেন যে কথাটা কিন্তু নাই, কিন্তু না থাকলেও এখানে এই যে কথাটা কি আছে, উজ্জ্ব আছে, দ্যাটস ওয়াই আমি কিন্তু দ্যাটটা বসাইছি। শ্রীলঙ্কা ঠিক পথে আছে। আমি যদি বলি যে তুমি ঠিক পথে আছো, এটার ইংরেজি কি, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। তাহলে কেউ যদি ঠিক আছে বলে তাহলে কি হয়, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অন প্লাস বাকি অংশটুকু। ইংলিশ করলে কি দাঁড়াচ্ছে, যদি বলি আমি ঠিক পথে আছি, আই এম অন দ্য রাইট ট্র্যাক, তুমি ঠিক পথে আছো, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। আমি যদি বলি শ্রীলঙ্কার অর্থনীতি ঠিক পথে আছে, তাহলে কি হবে, দ্য ইকোনমি অফ শ্রীলঙ্কা বা শ্রীলঙ্কাস ইকোনমি ইজ অন দ্য রাইট ট্র্যাক। কারণ শ্রীলঙ্কা থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমরা কি করব, ইজ যোগ করব। তাহলে আমরা লিখতে পারি শ্রীলঙ্কাস ইকোনমি বা দ্য ইকোনমি অফ শ্রীলঙ্কা, দুইটার একটা যে কোনো দিলেই চলবে, কোনো সমস্যা নেই। শ্রীলঙ্কা প্রপার নাউন অবশ্যই কি হবে, বড় হাতে হবে, শ্রীলঙ্কাস ইকোনমি। আচ্ছা, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তো দ্যাটস ওয়াই ইজ হয়েছে, ইজ অন দ্য রাইট ট্র্যাক। ট্র্যাক তো বুঝেন, ট্র্যাক মানে হচ্ছে পথ। তারপর বলছে কি দেখেন, প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে। তাহলে প্রতিষ্ঠানগুলো যদি ঠিকমতো কাজ করে, এটার ইংরেজি হবে, খেয়াল করে দেখুন, দ্য ইনস্টিটিউশন। ঠিক আছে, কাজ করা মানে ওয়ার্ক না, কাজ করা এখানে হচ্ছে ফাংশনিং। কাজ করা এখানে কি, ফাংশনিং। বলে যে তার কিডনিগুলো কাজ করছে না, আমরা কি বলি তখন, হ্যাঁ, যে কিডনি ইজ নট ফাংশনিং। এই কথাটা কিন্তু আমরা প্রায় শুনে থাকি। তাহলে আমরা এটা ওয়ার্কিং ব্যবহার না করে আমরা কি ব্যবহার করব, ফাংশনিং। তাহলে দ্য ইনস্টিটিউশনস, একটা ইনস্টিটিউশন না তো, অনেকগুলো। তাহলে এই জন্য আমরা অ্যাজ ব্যবহার করব, এবং এই অ্যাসের জন্য যেহেতু বহুবচন, ভার্বটা কি হবে, আর হবে। তাহলে ঠিক মতো কাজ করছে, তাহলে আর ফাংশনিং কিভাবে কাজ করছে, ঠিক মতো। তাহলে অ্যাডভার্ব আসবে একটা, আর ফাংশনিং কিভাবে, ঠিক মতো, তাহলে রাইটলি বা প্রপারলি। কেউ যদি বলে আমি ঠিক পথে আছি, ইংলিশ কি হবে, আই এম অন দ্যাট রাইট ট্র্যাক। শ্রীলঙ্কার অর্থনীতি ঠিক পথে আছে, ইংরেজি হবে শ্রীলঙ্কাস ইকোনমি ইজ অন দ্য রাইট ট্র্যাক। কাজ করছে ইংরেজি বললে ইজ ফাংশনিং, মনে থাকে যেন। পরেরটাতে আসেন, তবে সব কিছু নির্ভর করতেছে। খেয়াল করে দেখুন, প্রথম বলছে ঠিক আছে, তারপরে একটু নরম হয়েছে, বলছে তবে, মানে একটু থেমে গেছে। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এই ক্ষেত্রে আমরা হাওয়েভার দিতে পারি বা বাট দিতে পারি। ঠিক আছে, কারণ ওই যে হাবোধক ইতিবাচক জিনিসটার থেকে একটু সরে আসছে, এটাকে আমরা কানেক্টরে বলি, যে একদম হাবোধক থেকে যখন একটু সরে আসা হয় তখনই সেটাকে আমরা হাওয়েভার বা কি ব্যবহার করি, বাট ব্যবহার করি। বাট সব কিছু নির্ভর করে নীতি ধারাবাহিকতার উপর। তাহলে এভরিথিং, তাহলে কি হবে, এভরিথিং ডিপেন্ডস অন। এভরিথিং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এভরিথিং এর পরে ভার্বের সাথে কি হয়, অ্যাজ যোগ হয়। তাহলে এভরিথিং ডিপেন্ডস অন দ্য পলিসি কন্টিনিউটি। ধারাবাহিকতা বলছি না, দ্যাটস ওয়াই কি হয়েছে, কন্টিনিউটি শব্দটা হয়েছে। তাহলে এখানে সব কিছু নির্ভর করছে কি, কন্টিনিউটির উপর। তারপর দেখুন, খেয়াল করে, এই সরকার ও পরবর্তী সরকার এসব পদক্ষেপ এর ধারাবাহিকতা কতটুকু রক্ষা করতে পারে সেটা গুরুত্বপূর্ণ। আমরা ইংলিশ গ্রামারে প্রিলিতে পড়ি নাউন ক্লজ, ঠিক আছে, এবং এর ভিতরে একটা স্মার্ট বাক্য বানানোর ক্ষেত্রে পড়ি যে হোয়াট হি হ্যাজ সেড ইজ ট্রু। ঠিক আছে, কিন্তু এইটা ছাড়াও আরও অনেক বাক্যই নাউন ক্লজে হয়, এবং এটা আমাদের যে ডেইলি স্টার বলুন বা প্রথম আলো বলুন, সেগুলোতে আমরা ব্যবহার দেখি। যেমন এখনই একটা নাউন ক্লজের ব্যবহার করব, এই বাক্যটা কিসের, বাক্যটা আছে নাউন ক্লজের, আমরা এই বাক্যটার ব্যবহার করব। ঠিক আছে, খেয়াল করে দেখুন, এই সরকার বলছে, তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি এই সরকার কথাটার জন্য। এই সরকার ও পরবর্তী সরকার এসব পদক্ষেপের ধারাবাহিকতা কতটুকু রক্ষা করতে পারে সেটা গুরুত্বপূর্ণ। এইটা একটা অংশ, এইটা একটা অংশ। এখন আমি একটু ইংলিশে এটাকে কনভার্ট করছি। খেয়াল করে দেখুন,
কত সেটা গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আসছে সেটা গুরুত্বপূর্ণ হচ্ছে বাক্যের অবজেক্ট অংশ, ভার্ব অংশটা। তাহলে কতটুকু সেটা গুরুত্বপূর্ণ কি বুঝাইছে? এখানে বুঝাইছে কতটুকু রক্ষা করতে পারবে। কোনটা গুরুত্বপূর্ণ? কতটুকু রক্ষা করতে পারবে। তাহলে কতটুকুর ইংরেজি কি খেয়াল করে দেখুন, হাউ মাচ। এই হাউ মাচটা কে করবে? সরকার করবে না? তাহলে হাউ মাচ দিস গভর্নমেন্ট, হাউ মাচ দিস গভর্নমেন্ট অ্যান্ড পরবর্তী বলছে, তাহলে নেক্সট আসেন। হাউ মাচ বাক্যের নাউন ক্লোজের এই যে হোয়াট, হুইচ এই অংশটুকু আর কি, ডাব্লিউএইচ অংশটুকু পেয়েছি। তারপরে কি পেয়েছি? সাবঅর্ডিনেট ক্লজের এখানে দেখুন সাবজেক্ট পেয়েছি। এই পুরোটাই কিন্তু এখানে সাবজেক্টের কাজ করতেছে। আরও আছে, সাবজেক্টের আরও অংশ আছে। হাউ মাচ দিস গভর্নমেন্ট অ্যান্ড নেক্সট গভর্নমেন্ট পদক্ষেপের ধারাবাহিকতা রক্ষা করতে পারে বুঝাইছে। তাহলে ক্যান মেনটেন, পারা বুঝালে, অ্যাবিলিটি বুঝালে কি হয়? ক্যান। তাহলে ক্যান মেনটেন, খেয়াল করে দেখুন, হাউ মাচ দিস গভর্নমেন্ট অ্যান্ড নেক্সট গভর্নমেন্ট ক্যান মেনটেন। ঠিক আছে, ক্যান মেনটেন কি মেনটেন বুঝাইছে? পলিসি কন্টিনিউটি। কন্টিনিউটি। এখন এই জায়গা থেকে একটা জিনিস আছে, হচ্ছে সে মানে ইম্পর্টেন্ট, মানে আমার এই যে জায়গাটা, সেটাতে আমার বাক্যের ভার্বটা আছে। তাহলে আমরা জানি যে নাউন ক্লজে কখনোই বহুবচন হয় না, মানে হোয়াট দিয়ে যদি বাক্য শুরু হয়, হাউ দিয়ে যদি বাক্য শুরু হয়, নাউন ক্লজগুলো সাধারণত কি হয়? সিঙ্গুলারে ভার্বগুলো হয়ে থাকে। তাহলে হচ্ছে এখানে অবশ্যই হবে ইজ ইম্পর্টেন্ট। তাহলে কি লিখেছি দেখুন, হাউ মাচ দিস গভর্নমেন্ট অ্যান্ড দ্য নেক্সট গভর্নমেন্ট, নেক্সটের আগে দা হবে, অবশ্যই ডিটারমাইনার থাকবে। দিস গভর্নমেন্ট অ্যান্ড দ্য নেক্সট গভর্নমেন্ট ক্যান মেনটেন পলিসি কন্টিনিউটি ইজ ইম্পর্টেন্ট। তাহলে এইটা হচ্ছে আমার বাক্যের কি? ভার্ব বা ফাইনাইট ভার্ব, আর পুরোটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি নাউন ক্লজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, নাউন ক্লজ ভার্বের কি হিসেবে বসে? সাবজেক্ট হিসেবে বসে। তাহলে এই ইজের সাবজেক্ট হিসেবে এতটুকু অংশ বসেছে। তাহলে খেয়াল করে দেখুন, পত্রিকার বাক্যে কি থাকে? নাউন ক্লজ থাকে। নাউন ক্লজটা কিভাবে হয়? ডাব্লিউএইচ দিয়ে একটা ওয়ার্ড শুরু হয়, এটাতে একটা সাবঅর্ডিনেট অংশ থাকে, আর বাকিটা থাকে কি? প্রিন্সিপাল ক্লজের অংশ। তাহলে ইজ ইম্পর্টেন্ট এখানে প্রিন্সিপাল ক্লজের অংশ, আর বাকিটুকু এখানে কি? আমার সাবঅর্ডিনেট ক্লজ বা নাউন ক্লজের সাবজেক্টের অংশ। নাউন ক্লজের সাবজেক্টের অংশ, আমরা জানি ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে। তাহলে এই এতটুকু কি ছিল? নাউন ক্লজ ছিল। আর যদি এটা আবার ইংরেজি করি, কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখুন, কতটুকু রক্ষা করতে পারে। আমরা পিছন থেকে কিন্তু করে এসেছি, তাহলে কতটুকু, আগে ইংরেজি করেছি হাউ মাচ, তারপর কে করে? গভর্নমেন্ট করে, গভর্নমেন্টকে নিয়ে আসছি, নিয়ে আসার পর আমরা কি করলাম? ভার্বের কাজটা করলাম, করতে পারে। ইংরেজিতে কি বলছি? ক্যান মেনটেন। আর বাকিটা তো বুঝেছেন যে পলিসি ধারাবাহিকতা বলতে কি বুঝাইছি? পলিসি কন্টিনিউটি। আর এরপরে বসেছে আমার ভার্ব, আর বসেছে বাকি অংশ। আশা করি বুঝেছেন। আচ্ছা, এই প্যাসেজটাই অনেক বড়, এটা শেষ করে আমি আবার আরেকটা মুক্তিযুদ্ধের প্যাসেজে যাব, জানি না কিভাবে শেষ করব। অনেকে এক্ষেত্রে পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার তুলনা করেন, মানে এই যে পাকিস্তানের অবস্থাটা খারাপ হয়ে গেছে, শ্রীলঙ্কার অবস্থাটা খারাপ হয়েছে, মানে অনেকে ইট মেক্স কম্পারিজন, ঠিক আছে, এটা তাদের ভিতর কম্পারিজন করে। তাহলে অনেকেই এক্ষেত্রে, তাহলে অনেকেই এক্ষেত্রেটার আগে ইংরেজি করি, অনেকেই এক্ষেত্রে ইংরেজি হচ্ছে ইন দিস রিগার্ড। এক্ষেত্রে ইংরেজি হচ্ছে ইন দিস রিগার্ড। আর অনেক ইংরেজি তো আপনারা সবাই জানেন যে মেনি। তাহলে মেনি কি করে? মেনি হচ্ছে বহুবচন, তাই কম্পেয়ার হবে, অ্যাস হবে না। ভার্বটা শুধু কি হবে? যেটা আছে সেটাই হবে। তাহলে মেনি কম্পেয়ার, কম্পেয়ার কাকে কার সাথে করি দেখি। দেখুন,
পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার, তাহলে মেনি কম্পেয়ার পাকিস্তান, প্রপার নাউন তাই বড় হাতের হবে, পাকিস্তান উইথ শ্রীলঙ্কা। তারপরের লাইনটাতে দেখুন কি বলছে, ভারতের টাইমস অফ ইন্ডিয়ার এক সম্পাদকীয়তে বলা হয়েছে পুনরুদ্ধারের ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে শ্রীলঙ্কা অনেক ভালো করছে। আচ্ছা, যদি আন্তর্জাতিক বিষয়াবলিতে আপনার ধারণা থাকে, আপনার হয়তো জানার কথা যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাও খুব বেশি একটা ভালো নেই। পাকিস্তানও কিন্তু চীনের ঋণের জালে জর্জরিত এবং বৈশ্বিক একটা চাপ রয়েছে। ঠিক আমরা দেখেছি একমাত্র শ্রীলঙ্কাতে ইকোনমিক যে পলিসি, সেই পলিসিগত দুর্বলতার কারণে পুরো ধস নেমে গিয়েছিল 2022 সালে। সহজ ভাষায় যদি বলি, একদম ডেবে গিয়েছিল পাকিস্তান শ্রীলঙ্কার অর্থনীতি। দুইজনের অর্থনীতি খারাপ, এটা নিয়ে মানুষ তুলনা করতেছে, সেটার ব্যাপারে বলছে। তো এটার কথা বলতে গিয়ে টাইমস অফ ইন্ডিয়া তাদের একটা প্রতিবেদনে কি বলছে খেয়াল করে দেখেন, ইন দিস রিগার্ড মেনি কম্পেয়ার পাকিস্তান উইথ শ্রীলঙ্কা। ভারতের টাইমস অফ ইন্ডিয়া এক সম্পাদকীয়তে বলেছে, তাহলে এডিটোরিয়াল খেয়াল করে দেখুন, এডিটোরিয়াল শব্দটাতে কি আছে, এন আছে না, ই আছে দেখে, তাহলে অ্যান এডিটোরিয়াল, ঠিক আছে, অফ টাইমস অফ ইন্ডিয়া। ভারতের অনেক জনপ্রিয় একটা পত্রিকা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, বলেছে, বলা হয়েছে, পেসিবে আছে, তাহলে ইজ সেইড দ্যাট কে ভালো করছে, পাকিস্তানের চেয়ে শ্রীলঙ্কা ভালো করছে। তাহলে শ্রীলঙ্কাকে আমি আগে রাখছি, শ্রীলঙ্কা ইজ ডুইং, ভালো করা হচ্ছে কি, মাচ বেটার, ইজ ডুইং মাচ বেটার, কার থেকে, পাকিস্তান থেকে, মাচ বেটার দেন পাকিস্তান। কিসের ক্ষেত্রে, পুনরুদ্ধারের ক্ষেত্রে, তাহলে ইন টার্মস অফ রিকভারি, ইন টার্মস অফ রিকভারি। আশা করি বুঝেছেন। এখানে পুরোটাই হচ্ছে তুলনা বুঝাইছে, এখানে পুরোটাই বলছে কিসের উপর তুলনা, যে এক ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের তুলনা। তো বাক্যটা শেষ করে দিচ্ছি, এখানে কি বলছে, সেখানে বলা হয়েছে যে দুই দেশের মধ্যকার মূল পার্থক্য হলো শ্রীলঙ্কার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী। তা এখানেও কিন্তু ডিগ্রি অফ কম্পিটিশন এসেছে। তাহলে এই জায়গাটা যেহেতু পূরণ হয়ে গেছে, আমরা অন্য অংশে একটু দেখি। সেখানে বলা হয়েছে, তাহলে এটা বাক্যটা অবশ্যই পেসিভ হবে। তাহলে ইট হ্যাজ বিন স্টেটেড দ্যাটও বলতে পারেন, বা সেইড দ্যাট। আবার আপনি চাইলে ইট ইজ সেইড দ্যাট এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ইট হ্যাজ বিন সেইড দ্যাট এটা বলা হয়েছে। আচ্ছা, আমরা ইট ইজ সেইড দ্যাট দিয়ে করি। ইট ইজ সেইড দ্যাট দুই দেশের মধ্যকার মূল পার্থক্য হলো শ্রীলঙ্কার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী। তাহলে কে শক্তিশালী বেশি, শ্রীলঙ্কার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো। আমরা তাহলে শ্রীলঙ্কাকে আগে আনি, শ্রীলঙ্কা শক্তিশালী কিন্তু বলে নাই, বলছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কার, শ্রীলঙ্কার। তাহলে এজন্য আগে আসবে দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অফ শ্রীলঙ্কা। আচ্ছা, প্রতিষ্ঠান তো একটা না, অনেকগুলা না, তাহলে আর মাচ স্ট্রঙ্গার দেন পাকিস্তান। আমি শুধু অ্যাপোস্ট্রফি দিয়ে দেব, মানে পাকিস্তান বুঝাইতে দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউট অফ পাকিস্তান বলছি, শুধু আমি অ্যাজ দিয়ে অ্যাপোস্ট্রফি অ্যাজ দেওয়া মানে কি, আমি বুঝাইছি যে
যে পাকিস্তানের প্রতিষ্ঠানগুলোর কথা বুঝাইছে। তাহলে খেয়াল করে দেখুন, এটা করেছে ডিগ্রি অফ কম্প্যারিজনে, কার থেকে কারটা ভালো। বলছে যে শ্রীলঙ্কার যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সেগুলো ভালো কার থেকে, পাকিস্তানের থেকে, যার কারণে পাকিস্তানের রিকভারিটা খারাপ হচ্ছে আর শ্রীলঙ্কার রিকভারিটা কি হচ্ছে, ভালো হচ্ছে। তাহলে এই ধরনের যদি কম্প্যারিজন থাকে অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি আসবে। দ্যাটস ওয়াই আমি মাচ স্ট্রঙ্গার দেন শব্দটি ব্যবহার করেছি। আশা করি বুঝেছেন। আসেন, এইটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে ট্রান্সলেশন। যারা বিশেষ পরীক্ষা দিবেন রিটেন তারা মনে রাখবেন জলবায়ু সম্পর্কিত ট্রান্সলেশন বেশি করবেন, মুক্তিযুদ্ধ সম্পর্কিত ট্রান্সলেশন বেশি করবেন, বই পড়া সম্পর্কিত বা ক্রিয়েটিভ থিঙ্কিং সম্পর্কিত ট্রান্সলেশনগুলো করলে আপনার এই ধরনের এই জাতীয় ট্রান্সলেশন করলে আপনার শব্দার্থ খুঁজে পেতে কষ্ট হবে না। তো খেয়াল করে দেখুন, আমরা এই যে ট্রান্সলেশনটা মূলত আমরা এই সূত্রটা দিয়ে করেছি, মানে এই সূত্রের আকারে ট্রান্সলেশনটা ছিল। 1971 সালের মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন গিয়েছিলেন এ ধরনের বাক্য কি হয়, পাস্ট টেন্সের হয়। তাহলে আমাদের ফাইনাইট ভার্বটা কি হবে, পাস্ট টেন্সের হবে। খেয়াল করে দেখেন, আমি বাক্যটাকে ভাঙি। 1971 সালের মুক্তিযুদ্ধে আগে আমি প্রথম এটা করি, অ্যাডভার্বিয়াল ফ্রেজটার ইংরেজি করি। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইংরেজি ট্রান্সলেশনের সামনেও রাখতে পারেন, পিছনেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আবারও বলছি, ধরেন ইন 1971 আপনার একটা বাক্য বাংলাতে ছিল 1952 সালে, আপনি চাইলে এই যে 1952 সালে ইন 1952 চাইলে আপনি বাক্যের সেন্টেন্সের প্রথমেও রাখতে পারেন বা আপনি শেষের দিকেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার উপর মর্জির উপর নির্ভর করে। তাহলে আমি প্রথম অ্যাডভার্বিয়াল ফ্রেজটা পার করব। এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে একটা সময়ের কথা উল্লেখ করছে। কিসের সময়, ভার্ব সংগঠনের সময়ের কথা উল্লেখ করছে। তাহলে খেয়াল করে দেখুন, বাংলাদেশের ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশের ছাত্রছাত্রীরা কখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, 1971 সালের মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা সংগ্রামে। তাহলে কখন প্রশ্ন করে উত্তর পেলে সেটাকে কি বলে, অ্যাডভার্ব বলে। তাহলে উত্তরটা তো আর একটা ওয়ার্ডে পাই নাই, অনেকগুলো ওয়ার্ডে পাইছি। অনেকগুলো ওয়ার্ড মানে কি, ফ্রেজ। তাহলে এই অংশটুকু কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে ইংরেজি করে খেয়াল করে দেখুন, 1971 সালের মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা সংগ্রামে। তাহলে ইংলিশ করলে কি দাঁড়াচ্ছে, ডিউরিং দ্য আমি এটা নিয়েছি, ঠিক আছে, স্বাধীনতা সংগ্রামটা নিয়েছি। তাহলে ফ্রিডম স্ট্রাগল ইন 1971। তাহলে এই যে ইংলিশ করলাম, কনভার্ট করলাম, এটা হচ্ছে আমার বাক্যের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা আমার বাক্যের কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি চাইলে এটা প্রথমেও রাখতে পারি, আমি চাইলে এটা শেষেও রাখতে পারি। আপনিও চাইলে এটা যে কোনো জায়গায় প্লেসমেন্ট করতে পারেন। তারপর আসেন বাক্যের সাবজেক্ট খুঁজবো। কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বাংলাদেশের ছাত্রছাত্রীরা। আমরা জানি কে জিজ্ঞেস করে উত্তর পেলে সেটা হচ্ছে কি, সাবজেক্ট। তাহলে বাংলাদেশের ছাত্রছাত্রী ইংরেজি কি হবে, আমার সাবজেক্ট দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ। আচ্ছা, এবার আসেন ফাইনাইট ভার্ব। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পাস্ট টেন্স। তাহলে পালন করা হচ্ছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ইংরেজি হচ্ছে প্লে এ গ্রেট রোল বা প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল বা প্লে এ সিগনিফিক্যান্ট রোল। তাহলে আমরা যদি এটাকে ইংলিশ করি কি দাঁড়াচ্ছে, খেয়াল করে দেখুন, প্লে হবে নাকি প্লেইট হবে, অবশ্যই 1971 সাল অতীতকাল। 1971 সাল মানে কি, আরো 50-53 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। তাই প্লে হয়ে যাবে কি, প্লেইট এ সিগনিফিক্যান্ট রোল। ঠিক আছে, তাহলে আমার বাক্যটা কিভাবে হলো, আসেন আমি বসাই, এই সূত্রটা অনুসারে বসাবো। এটা মুছে দিচ্ছি। প্রথমে আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজটা রাখবো না, আমি বাক্যের সৌন্দর্যের জন্য প্রথম আমি সাবজেক্টটা আনবো। খেয়াল করে দেখুন, দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ, এই যে আমার সাবজেক্টটা, এটা কি কেউ বলতে পারবেন, এটা কিন্তু শুধু নাউন না, বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে। এই যে ভার্বের সাবজেক্ট হিসেবে,
এটা এই জন্য বলছি যে গ্রামারের বেসিক ক্লিয়ার থাকতে হবে। আমরা জানি যে নাউন ফ্রেজ কোথায় বসে, নাউন যেই জায়গাগুলোতে বসে নাউন ফ্রেজ সেই জায়গাগুলোতেও বসে। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে অবশ্যই কি বসতে পারে? নাউন ফ্রেজও বসতে পারে। যেমন বাংলাদেশ যদি বলতো তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসতো? শুধু নাউন। কিন্তু এখানে তো শুধু বাংলাদেশ বলছে না, এখানে কি বলছে দেখেন তো, দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ। তাহলে নাউনের সাথে নাউনের বাচ্চা কাচ্চারও নিয়ে আসছে। আর এই যে নাউনের বাচ্চা কাচ্চাগুলা, এগুলো হচ্ছে নাউন ফ্রেজ, মানে নাউনের সাথে জোড়া অংশগুলো। ঠিক আছে, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে আমাদের বাক্যের প্রথমে কি বসছে? নাউন ফ্রেজ বসছে। এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট হিসেবে দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ বসছে। এই স্টুডেন্টস অফ বাংলাদেশ হচ্ছে নাউন ফ্রেজ। বাংলা করলে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের ছাত্রছাত্রীরা, বাংলাদেশের ছাত্রছাত্রীরা। এতটুকু অংশ শেষ। তারপর আমি ফাইনাইট ভার্ব আনছি। ফাইনাইট ভার্বটা কি? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে, এখানে খেয়াল করে দেখুন, প্লেড এ সিগনিফিক্যান্ট রোল। এখন প্রশ্ন হলো, গুরুত্বপূর্ণ ভূমিকাটা কখন পালন করেছিলেন? ডিউরিং দ্য ফ্রিডম স্ট্রাগল ইন 1971। আশা করি বুঝেছেন। ঠিক আছে, মানে এক্সটেনশন বলতে আমি এই সিগনিফিক্যান্ট রোলটাকে বুঝাইছি আর কি। এই সিগনিফিক্যান্ট রোলটা এখানে কিন্তু নাউন ফ্রেজ। এই সিগনিফিক্যান্ট রোলটা এখানে কি? নাউন ফ্রেজ। তাহলে দেখেন আমি সূত্রটার প্রয়োগটা দেখাচ্ছি। এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে এটা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে কি এটা, সাবজেক্ট হচ্ছে এই নাউন ফ্রেজটা, ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজটা বসছে। ফাইনাইট ভার্ব এখানে প্লেড, ঠিক আছে। আর এক্সটেনশন নাউন ফ্রেজ আবার এখানে হচ্ছে এ সিগনিফিক্যান্ট রোল, এ সিগনিফিক্যান্ট রোল। আশা করি বুঝেছেন। আচ্ছা, খেয়াল করে দেখুন, তাদের আত্মত্যাগ, উদ্দীপনা, বীরত্ব, সাহসিকতা আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা জানি পসেসিভ দিয়েও যদি বাক্য শুরু হয়, সেটা পসেসিভ প্লাস নাউন দিয়ে বাক্য শুরু হলে সেটাও নাউন ফ্রেজ। আপনার নাউন ফ্রেজটা একটু ক্লিয়ার থাকতে হবে। তাহলে তাদের আত্মত্যাগ ইংরেজি করি, ঠিক আছে, দেয়ার স্যাক্রিফাইস। উদ্দীপনা কি? জিল। বীরত্ব হিরোইজম। অ্যান্ড সাহসিকতা, তাহলে গ্যালেন্ট্রি। গ্যালেন্ট্রি মানে হচ্ছে সাহসিকতা, এটার ইংরেজি কি? গ্যালেন্ট্রি। ঠিক আছে, তাহলে দেয়ার স্যাক্রিফাইস, জিল, হিরোইজম অ্যান্ড গ্যালেন্ট্রি, এই পুরোটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট। আর এটা মূলত কি জানেন? এটা একটা নাউন ফ্রেজ। তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন ফ্রেজ বসছে, এতটুকু অংশ বসছে। আমি এতটুকু অংশ করে ফেলছি। তারপর আসেন আমি ভার্বটা খুঁজি। আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাহলে ইজ অ্যান, এখানে হচ্ছেটা কিন্তু উজ্জ আছে। আমাদের জাতীয় ইতিহাসের হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ, এই হচ্ছেটা কিন্তু এখানে উজ্জ আছে। এই হচ্ছের জন্যই কিন্তু আমি ইজ ব্যবহার করছি। তাহলে ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। ন্যাশনাল হিস্ট্রি ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখুন, আমি নাউন ফ্রেজ আনছি বাক্যের সাবজেক্ট হিসেবে, ভার্ব আনছি ইজ, আর এক্সটেনশন বা অবজেক্ট, এই যে পুরো এই অংশটুকু হচ্ছে আমার বাক্যের অতিরিক্ত অংশ। ইংরেজি করলে কি দাঁড়াচ্ছে? আমি এটা মুছে দিচ্ছি, দেখুন মুখে মুখে আমি বলছি, আপনারা একটু দেখেন পারেন কিনা আমার সাথে। দেয়ার স্যাক্রিফাইস, জিল, heroism and gallantry is an important part of our national history. মনে রাখবেন, our national history এটাও কিন্তু নাউন ফ্রেজ।
আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, এটাও কিন্তু নাউন ফ্রেজ আসে। 9 মাস ব্যাপী যুদ্ধের সময় অনেক ছাত্রছাত্রী তাদের শিক্ষাঙ্গন ত্যাগ করে এবং পাকিস্তানি সশস্ত্র হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সামরিক প্রশিক্ষণ নেয়। ঘটনাটা কোন কালের? অতীতকালের, কারণ ঘটনাটা ঘটেছে 1971 সালে। তাহলে ভুলেও আমার এই প্যাসেজের ভার্ব প্রেজেন্ট টেন্সে হবে না, বা পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে হবে না। কেন আমি বলি, পুরো ঘটনাটাই বলতেছে 9 মাস ব্যাপী যুদ্ধের কথা, তাহলে 1971 সালের কথা বলতেছে। ভার্বগুলো ভুলেও আপনি প্রেজেন্ট টেন্সের করলে কিন্তু বাক্যটা ভুল হবে। তাহলে আমার ফাইনাইট ভার্ব হবে কোন টেন্সের? পাস্ট টেন্সের। ফাইনাইট ভার্ব হবে এখানে কোন টেন্সের? পাস্ট টেন্সের। খেয়াল করে দেখুন, 9 মাস ব্যাপী যুদ্ধের সময় অনেক ছাত্রছাত্রী তাদের শিক্ষাঙ্গন ত্যাগ করে, ঠিক আছে। এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজের কথা বলছি, মানে ভার্ব সংগঠনের সময়কালটা ছিল কি? 9 মাস ব্যাপী। তাহলে 9 মাস ব্যাপী এখানে আমার বাক্যে হচ্ছে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে ডিউরিং 9th month স্ট্রাগল, আমরা এটা পরে লিখব। আগে আমরা লিখি যে সাবজেক্টটা কি? অনেক ছাত্রছাত্রী। আচ্ছা, এটা আগে লিখে নিই, না হলে হয়তো আপনাদের একটু মানে কনফিউশন থাকতে পারে যে এটা কেন লিখলাম না। ডিউরিং, আচ্ছা এখানে কিন্তু অ্যাস হবে না, কারণ এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে নাউন থাকাতে, ঠিক আছে। ডিউরিং 9th month স্ট্রাগল, অনেক ছাত্রছাত্রী, মেনি স্টুডেন্টস। ফাইনাইট ভার্ব, বাক্যের অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেয়ে গেছি। বাক্যের কি পাইছি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাইছি। বাক্যের কি পাইছি? সাবজেক্ট পাইছি। বাক্যের সাবজেক্ট পেয়ে গেছি। এবার আসেন, তাদের শিক্ষাঙ্গন ত্যাগ করে, তাহলে আগে ভার্বটা আসবে, তারপর ফ্রেজটা আসবে। আগে ভার্বটা আসবে। তাহলে ত্যাগ করে মানে কি? এটা তো 71 সালে ত্যাগ করছে, তাহলে এখানে এটা চাইলেও আমি লিভ লিখতে পারবো না, আমাকে কি লিখতে হবে? লেফট লিখতে হবে। তাহলে লেফট, শিক্ষাঙ্গন ইংরেজি করলে কি দাঁড়াচ্ছে? শিক্ষাঙ্গন দেয়ার লার্নিং প্লেস, ঠিক আছে। দেয়ার, কেউ চাইলে ইনস্টিটিউশনও দিতে পারেন, এডুকেশনাল ইনস্টিটিউশন, কোনো সমস্যা নেই, বা দেয়ার প্লেসেস অফ লার্নিং। দেয়ার প্লেসেস অফ লার্নিং। কি লিখলাম বাক্যটা দেখুন, ডিউরিং 9th month স্ট্রাগল মেনি স্টুডেন্ট লেফট দেয়ার প্লেসেস অফ লার্নিং। আর এই পুরো যে সেন্টেন্সটা, এটা এই সূত্রটা দিয়ে হয়েছে। তাহলে আমি লিখছি আপনাদের সুবিধার জন্য। মেনি স্টুডেন্ট left their places of learning। এটা পুরাটা আমি এই সূত্রটাতে করেছি। মিলান তো সূত্রটা, একটু মিলান। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হচ্ছে স্ট্রাগল সাবজেক্ট, সরি মেনি স্টুডেন্ট তো বাদ দিয়ে দিছি, না বাদ দিইনি, এদিকে আস। তাহলে 9 month স্ট্রাগল আমার এখানে বাক্যের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে কি? ফ্রেজ। সাবজেক্ট কি? মেনি স্টুডেন্ট, একটা না কিন্তু অনেক, এই জন্য অ্যাস হবে। তাহলে এটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট, এটা বাক্যের ফাইনাইট ভার্ব, এটা বাক্যের অবজেক্ট। আর এই অবজেক্টটা কি? নাউন ফ্রেজ। এই অবজেক্টটা এখানে কি? নাউন ফ্রেজ। আশা করি বুঝেছেন। আসেন, 1952 সালে, আমি একটু অংশ বাদ দিয়েছি। কোন অংশটা বাদ দিয়েছি দেখুন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সামরিক প্রশিক্ষণ নেয়। তাহলে এবং ইংরেজি কি? অ্যান্ড। এবং ইংরেজি কি? অ্যান্ড।
পাকিস্তানি সশস্ত্র হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সামরিক প্রশিক্ষণ নেয়। তাহলে কেউ যদি প্রশিক্ষণ নেয়, ঠিক আছে, তাহলে আন্ডারগো মিলিটারি ট্রেনিং বলি আমরা এটাকে, মানে হি আন্ডারগোজ মিলিটারি ট্রেনিং, মানে সে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। কিন্তু যেহেতু এটা অতীতকাল, আন্ডারগো হয়ে যাবে আন্ডার ওয়েন্ট। ক্লিয়ার? তাহলে দেটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, তাহলে দে আন্ডারওয়েন্ট মিলিটারি ট্রেনিং। তারা মিলিটারি ট্রেনিংটা কেন নিয়েছিল? একটা উদ্দেশ্যে নিয়েছিল। উদ্দেশ্যটা কি? পাকিস্তানি সশস্ত্র হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা। তাহলে যুদ্ধ করার জন্য এটা তার উদ্দেশ্য বুঝাইছে। তাহলে উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ হয়। উদ্দেশ্য বুঝালে কি হয়? ইনফিনিটিভ হয়। ইংরেজি কি হবে? টু ফাইট against সশস্ত্র হানাদার বাহিনী। ইংরেজি কি হবে? পাকিস্তানি আর্মড ফোর্সেস। দা হবে অবশ্যই, কারণ নির্দিষ্ট যেহেতু। দা পাকিস্তানি আর্মড ছোট হাতে হবে, আর্মড ফোর্সেস। আশা করি বুঝেছেন। টু ফাইট এগেনিস্ট দ্য পাকিস্তানি আর্মড ফোর্সেস এই জন্য হয়েছে কারণ খেয়াল করে দেখুন, দে আন্ডারওয়েন্ট মিলিটারি ট্রেনিং, তারা মিলিটারি ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছিল, সেটার একটা উদ্দেশ্য ছিল। আর আমরা জানি উদ্দেশ্য বুঝালেই বাক্যে ট্রান্সলেশনে কী আনতে হবে? ইনফিনিটিভ আনতে হবে। দ্যাটস ওয়াই আমি টু ফাইট আনছি, আর বাকি অংশটুকু ইনফিনিটিভ ফ্রেজের অংশটুকু হিসেবে বসে গেছে। আসেন, 1952 সালে তারা কামান বুলেট ও কামানের গোলার মুখোমুখি হয় এবং শেষ পর্যন্ত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হয়। এইটাতেও কি আছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। আচ্ছা, এটা একটু আপনারা ট্রাই করেন তো। আপনারা তো কেউ ট্রাই করছেন না আজকে শুধু সবাই দেখছেন। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এখানে কি হবে বলেন তো? In 1952 বসে গেছে। আসেন, 1952 যারা লাইভে আছেন দেখুন তো একটু, যারা লাইভে আছেন একটু দেখেন তো পারেন কিনা। আমি অনেক কথা বলে ফেলছি, এখন আমি একটু 2টা মিনিট রেস্ট নেব, কারণ আমার 7টা বিষয় শেষ করতে হবে, কিন্তু আরও অনেক কিছু আছে। একটু আরাম না করে একটু কাজ করেন, কষ্ট করেন, ঠিক আছে? কষ্ট না করলে লাইফে কিছু হয় না। ট্রান্সলেশন শিখতে বলেন আর গ্রামার শিখবেন আর বিসিএস ক্যাডার হবেন, যাই হবেন, লাইফে কষ্ট করতে হবে। এভাবে জাস্ট লিসেনিং অডিয়েন্স হয়ে কাজ হবে না। আমি দেখে আমার সাথে কে কোঅপারেট করে, একজন আমার সাথে ট্রাই করেন, ইংলিশটা করেন, ঠিক আছে? উনিশশো সালে ইংরেজি কি? ইন 1952 অ্যাডভার্বিয়াল ফ্রেজটা করছি। কি করছি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে ইন 1952 তারা কামান বুলেট এবং কামানের গোলার মুখোমুখি হয় এবং শেষ পর্যন্ত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হয়। তাহলে প্রথম অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করছি। এবার আনবো সাবজেক্ট। সাবজেক্ট কি? তারা। এখানে সাবজেক্টটা কি? তারা, দে, ঠিক আছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ গেল, সাবজেক্ট গেল। তারা কি হয়েছে? কামান আর বুলেট আর কামানগুলোর মুখোমুখি হওয়া। মুখোমুখি হওয়া ইংরেজি হচ্ছে কি জানেন? ফেস। আমরা আবার মনে করেন না যে এটা আবার কি বুঝাচ্ছে। যে কোনো জিনিস যদি বলে যে শ্রীলঙ্কার অর্থনীতি খুব খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তাহলে কি হবে? ইজ ফেসিং। আশা করি বুঝেছেন। তাহলে এটা যেহেতু অতীতকাল, ফেস হয়ে যাবে ফেসড। In 1952 they faced bullet, ঠিক আছে? and বলছে না, and কামানগুলো ইংরেজি হচ্ছে গানশট। they faced bullet, বুলেটে 2টা এল,
বুলেট অ্যান্ড গানশট, তারা বুলেট এবং গানশটের মুখোমুখি হয়েছিল। শেষ পর্যন্ত ইংরেজি হচ্ছে আলটিমেটলি, ঠিক আছে, বা কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে, আলটিমেটলি। এটা দেখেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে, সাবজেক্ট আসছে, ফাইনাইট ভার্ব আসছে, আর এই অংশটুকু কি অবজেক্ট। আশা করি বুঝেছেন। তারপর দেখেন শেষ পর্যন্ত ইংরেজি করছি, আলটিমেটলি, এটাও কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পুরা সেন্টেন্সগুলো দেখেন একটা সূত্রে হচ্ছে কিন্তু আমি এটা কি লিখলাম, আলটিমেটলি বা কনসিকুয়েন্টলি বলতে পারেন। আলটিমেটলি শেষ পর্যন্ত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হয়, যাওয়া হয়, খাওয়া হয়। এই বাক্যগুলো হচ্ছে পেসিভ মোড। আর পেসিভ মোড হলেই ভার্বের আগে কি চলে আসবে, ছোট্ট একটা ভার্ব চলে আসবে, হেল্পিং হ্যান্ড চলে আসবে। তাহলে বাংলাকে করা হয়, এখানে ইংরেজি হচ্ছে বাংলা ইজ মেড, ঠিক আছে, বাংলাকে করা হয়, ইংরেজি কি এখানে বাংলা ইজ মেড। তাহলে সাবজেক্ট কি এখানে বাংলা। আচ্ছা, রাকিবুল ইসলাম একজন পেলাম, আপনার জন্য একটা লাভ দিয়েছি, ঠিক আছে, মানে আই এম ভেরি মাচ হ্যাপি যে কেউ একজন অ্যান্সার দিচ্ছেন, যদিও 87 জন দেখতেছেন, কিন্তু সবাই শুধু দেখছেন, অ্যান্সার দিচ্ছেন না কেন। মানে ইট উড বি মোর কমিউনিকেটিভ আর মোর এনজয়িং যদি সবাই আমরা একসাথে করি, ঠিক আছে, এটা আমার জন্য খুব ইন্সপায়ারিং। তো রাকিবুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অ্যান্সার দিয়েছেন। শেষ পর্যন্ত আলটিমেটলি আমরা করেছি, সাবজেক্ট হচ্ছে বাংলা, ফাইনাইট ভার্ব পেসিভ মোডে আছে, আমার ফাইনাইট ভার্বটা এখানে কি মোডে আছে, পেসিভ মোডে আছে। তাহলে করা হয়েছিল, এটা তো এখন করা হয় নাই, অনেক আগে করা হয়েছিল, ওয়াজ মেড। আচ্ছা, অন্যতম ইংরেজি কি, ওয়ান অফ দ্য। আমরা জানি ওয়ান অফ দ্যার পরে যদি কোনো নাউন আসে সেটা কি হয়, ইএস যোগ হয়। তাহলে বাংলা ওয়াজ মেড ওয়ান অফ দ্য রাষ্ট্রভাষা, ইংরেজি কি স্টেট ল্যাঙ্গুয়েজ। বলেন তো গ্রামাটিক্যাল একটু চেক করেন তো, এটা কি ল্যাঙ্গুয়েজ হবে নাকি ল্যাঙ্গুয়েজেস হবে, দেখি মনে আছে কিনা। ওয়ান অফ দ্যার পরে যদি নাউন আসে সেটা অবশ্যই বহু বচন হয়, যেমন ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য গার্লস, ঠিক তেমনি ওয়ান অফ দ্যার পরে হবে কি স্টেট ল্যাঙ্গুয়েজেস। ক্লিয়ার? দ্যাটস ওয়াই ল্যাঙ্গুয়েজ না হয়ে কি হয়েছে, ইয়েস হয়েছে, বহু বচন হয়েছে, অ্যাজ যোগ করছে। তাহলে আমি আবার বাক্যটা বলছি, 1952 দে ফেসড bullet and gunshots and ultimately Bangla was made one of the state languages, ঠিক আছে। আর উনি লিখেছেন ইভেনচুয়ালি বাংলা became another state languages, ভালো লিখছেন। ওরে বাবা, সবাই অ্যান্সার করা শুরু করছে। আমি আগে লাইক দিয়ে নিচ্ছি, তারপর আমি বাকি অংশটুকুতে যাব। সবাই এতক্ষণ চুপচাপ ছিলেন। অ্যাক্টিভ করলে হবে না ম্যাম, মনিরুজ্জামান মনির বলছে যে অ্যাক্টিভ করলে হবে না ম্যাম, প্রশ্ন করেছেন। দেখুন, বাংলা হচ্ছে একটা ভাষা, একটা ওর হাত পা নাই, ও নিজে কাজ করতে পারে না, তাহলে বাংলাটাকে কে রাষ্ট্রভাষা করছে, সেই আমাদের হানাদার বাহিনীগুলা, পশ্চিম পাকিস্তানের ওরা। তো যখন কোনো সাবজেক্টের কাজটা যখন কেউ করে দেয়, মানে অন্যর দ্বারা করা হয়, সাবজেক্টটা যদি এখানে সকর্মক রূপে না থাকে, তখন বাক্যটা পেসিভ মোড হয়। তাহলে বাংলা যে রাষ্ট্রভাষা করা হয়েছে, বাংলা তো নিজে কাজ করতে পারে না, ওর তো হাত পা নেই। তাহলে সাবজেক্ট যদি নিজে কাজ করতে না পারে, সে কি মোডে হবে না, সে অ্যাক্টিভ মোডে হবে না। আবার আরেকটা সেন্স চিন্তা করেন যে বাংলাকে যে অন্যতম রাষ্ট্রভাষা, এটা কারোর দ্বারা বানানো হয়েছিল, কাদের দ্বারা, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর দ্বারা। দ্যাটস ওয়াই এটা পেসিভ মোডে হয়েছে, ওয়াজ মেড হয়েছে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। যারা অ্যান্সার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসেন 1960, আমাকে শেষ করতে হবে, 7:10 বাজে আমি শেষ করে দেব। 1969 মানে 1969 সালে তারা একটি গণ অভ্যুত্থান পরিচালনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করার জন্য, যাকে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলায় মিথ্যাভাবে ফাঁসানো হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নটা কি খেয়াল করে দেখুন তো,
উনসত্তর মানে 1969 বলছে, 69-এর কথা বলতেছে, যে তারা একটি গণ অভ্যুত্থান পরিচালনা করে। আপনি চাইলে ইন 1969 দিয়েও শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি পরে দেব। আমি আগে সাবজেক্টটাকে নিয়ে আসতেছি। সাবজেক্টটা কি? তারা। তারা মানে কি? আমাদের মুক্তিযোদ্ধারা, এই যে মেনি স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা আর কি, ঠিক আছে। তাহলে তারা ইংরেজি কি? দে। কোনো জিনিস যদি পরিচালনা করি সেটাকে আমরা লিড বলি, তাহলে পরিচালনা লিডের অতীতকাল কি হবে? লেড। ক্লিয়ার? গণ অভ্যুত্থান পরিচালনা করে, গণ অভ্যুত্থান। তাহলে গণ অভ্যুত্থান ইংরেজি কি? অবশ্যই আমাকে একটা ডিটারমাইনার থাকার কারণে এ দিতে হবে, এ মাস মুভমেন্ট, দে লেড এ মাস মুভমেন্ট। এতটুকু শেষ। আমার বাক্যর সাবজেক্ট ভার্ব পাইছি, ফাইনাইট ভার্ব পাইছি, অবজেক্ট পেয়ে গেছি। এতটুকুর কাজ কিন্তু আমার শেষ। এখন আসুন, কেন তারা পরিচালনা করছে? দে লিড এ মাস মুভমেন্ট কেন করছিল? এবার বলেন তো কেন করছিল? তারা যে গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্যটাই ছিল বঙ্গবন্ধুকে মুক্ত করা। তো যখন একটা অবজেক্ট আপনি পেয়ে গেছেন ট্রান্সলেশনের, তারপর আপনি প্রশ্ন করতে থাকবেন, প্রশ্ন করে যা অ্যান্সার পাবেন তারপর সাথে থাকবেন। আমি বাক্যের সাবজেক্ট পাইছি, বাক্যের ফাইনাইট ভার্ব পাইছি, বাক্যের অবজেক্ট পাইছি, তারপর আমি কি নিয়ে আসবো? ইনফিনিটিভ ফ্রেজ নিয়ে আসবো। তাহলে আমার এই যে তারা একটি গণ অভ্যুত্থান পরিচালনা করে, এতটুকু হয়ে গেছে। এখন এই যে গণ অভ্যুত্থানটা পরিচালনা করে কি জন্য করে? বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য। তাহলে মুক্ত করার জন্য উদ্দেশ্য বুঝাইছে, আর উদ্দেশ্য বুঝালে কি হয়? ইনফিনিটিভ হয়। উদ্দেশ্য বুঝালে কি হয়? টু ফ্রি, ইনফিনিটিভ। তো টু ফ্রিটা কাকে করেছে? ফাদার অফ দ্য নেশনকে করেছে। তাহলে টু ফ্রি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এতটুকু শেষ। যাকে, ঠিক আছে, যাকে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলায় মিথ্যাভাবে ফাঁসানো হয়েছিল। কেউ চাইলেও নিজেকে অ্যারেস্ট করতে পারে না, কেউ চাইলেও নিজেকে ফাঁসাতে পারে না। তাহলে যদি বলে তাকে গ্রেফতার করা হয়েছে, বাক্যটি হবে পেসিভ মোড। যদি বলে তাকে ফাঁসানো হয়েছিল, বাক্যটি হবে পেসিভ মোড। এর মানে হচ্ছে কেউ কাজটা করছে, সাবজেক্ট কাজটা করে নাই। সে গ্রেফতার হয়েছিল, তাহলে হি হ্যাজ বিন অ্যারেস্টেড। মনে রাখবেন, এই ধরনের বাক্য হলে কখনো এটা অ্যাক্টিভ মোডে হবে না, এবং ফাঁসানো হয়েছিল বললেও কখনো অ্যাক্টিভ মোডে হবে না। তাহলে এটা আমাকে কি করতে হবে? পেসিভ মোড বা পেসিভ ভয়েসে করতে হবে। তাহলে টু ফ্রি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখেছি যাকে। আমরা একটা প্রোনাউন আনবো, ব্যক্তির পরিবর্তে আমরা কি প্রোনাউন আনি? হো আনি। হো এর পরে পেসিভ মোডের অক্সিলারি ভার্বটা নিয়ে আসি, ফাঁসানো হয়েছিল। তাহলে ফাঁসানো ইংরেজি হচ্ছে ইমপ্লিকেটেড, ঠিক আছে। হো ওয়াজ মিথ্যাভাবে, মিথ্যা ইংরেজি কি? ফলস, ফলসলি ফাঁসানো হয়েছিল। ইমপ্লিকেটেড, ইমপ্লিকেটেড ফাঁসানো বা জড়িত করা বুঝায় আর কি, ঠিক আছে। হু ওয়াজ ফলসলি ইমপ্লিকেটেড, তথাকথিত, সো কল্ড। আগরতলা ষড়যন্ত্র মামলা ইংরেজি হচ্ছে আগরতলা কনস্পাইরেসি কেস। আগরতলা কনস্পাইরেসি কেস। আশা করি বুঝেছেন। তাহলে বাক্যটা খেয়াল করে দেখুন, কত বড় বাক্য, কিন্তু আসলে কিন্তু অনেক মজার যদি আপনি এটা স্ট্রাকচার বোঝেন। কীভাবে আমি স্ট্রাকচারটা করেছি? ওরে আমি একটা জিনিস বাদ দিয়েছি, 1969 সালে। তাহলে আমি চাইলে এটা প্রথমেও রাখতে পারি 1969, আমি চাইলে এই দিকেও আনতে পারি দে লেড এ মাস মুভমেন্ট ইন। মানে আপনি বললাম না যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আপনার সুবিধা মতো যে জায়গাতে আপনি বসাতে চান বসাতে পারবেন। আপনি চাইলে ইন 1969 দিয়েও শুরু করতে পারেন, বা আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন দে লেড এ মাস মুভমেন্ট ইন 1961। কেন? টু ফ্রি ফাদার অফ দ্য নেশন, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে ইংরেজি হচ্ছে হু ওয়াজ ফলসলি ইমপ্লিকেটেড, সো কল্ড আগরতলা কনস্পাইরেসি কেস। ক্লিয়ার? গুড। ওয়াজ টু ফ্রি বঙ্গবন্ধু। সুন্দর উত্তর দিয়েছেন। আচ্ছা, আমি সবাইকে একে একে করে ধন্যবাদ দেবো, আমি শেষ করে দিচ্ছি।
আশা করি এতটুকু তো বুঝেছেন নাকি? আমাকে 7টা বেশি যেইভাবে হোক শেষ করতে হবে, কারণ আজকে আপনাদের নিবন্ধন ক্লাস আছে। কালকে আপনাদের সাথে নিবন্ধনের কলেজ পর্যায়ের বিষয় নিয়ে আলোচনা করব, সাজেশন দিব এবং একটা সলভ ক্লাস হবে। আশা করি গ্রামারগুলোকে পানির মতন সহজ করে দেব, গ্রামাটিক্যাল যে প্রিলির অংশটুকু আছে সেই পর্যন্ত আমার সাথে থাকুন। আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি, এটা মানে আমরা ব্যাখ্যা করে ফেলছি, পরেরটাতে চলে যাই। ক্ষমতার চূড়া থেকে তারা তৎকালীন শাসক গোষ্ঠীকে বিতাড়ন করেন, বের করে দেন, ঠিক আছে, বা নামিয়ে ফেলেন। তাহলে খেয়াল করে দেখেন, তারা তো নিজেই কাজটা করছে। তারা তাহলে কি হবে? অ্যাক্টিভ মুড। তাহলে ব্রড, নিচে নামানো ইংরেজি হচ্ছে বের করে দেওয়া ইংরেজি হচ্ছে ব্রিং ডাউন। তাহলে ব্রিং ডাউনের অতীতকাল কি হবে? দে ব্রড ডাউন। কাদেরকে ব্রড ডাউন করছে? তৎকালীন শাসক গোষ্ঠীকে। তাহলে আমরা যদি ইংরেজি করে কি হবে? দে ব্রড ডাউন দ্য এক্সিস্টিং, ঠিক আছে, রিজিম ফ্রম দ্য, ক্ষমতার চূড়া ইংরেজি কি? দ্য ফ্রম দ্য পিনাকল অফ পাওয়ার। সূত্রটা দেখেন, সাবজেক্ট দে, ভার্ব মানে ফাইনাইট ভার্ব, যাকে দেখে আপনি টেন্সটা চিনতে পারতেছেন, এই অংশটুকু। আর বাকি পুরো অংশটুকু হচ্ছে অবজেক্ট, যেটা হচ্ছে আমার বাক্যের নাউন ফ্রেজ, যেটা হচ্ছে আমার বাক্যের কি? নাউন ফ্রেজ অংশ। আশা করি বুঝেছেন, এটা সহজ ছিল। শেষ করে দিচ্ছি, এটা আর নেই। ও ঠিক আছে, শেষ করে দিচ্ছি। যা হোক, ইংরেজি হচ্ছে হাওয়ার, ঠিক আছে। হাওয়ার, ছাত্রদের এটি মনে করা ঠিক হবে না। তাহলে ছাত্রদের, দ্য স্টুডেন্টস, একজন না কিন্তু অনেকে, মনে করা ইংরেজি কি? শুড নট এজিউম। মনে করা ইংরেজি কি? শুড নট এজিউম। তাহলে ঠিক হবে না, তাহলে শুড নট এজিউম। মনে করা ঠিক হবে না ইংরেজি হচ্ছে শুড নট এজিউম দ্যাট আমার দায়িত্ব শেষ। তাহলে মাই ডিউটি ইজ ওভার। তাদের দায়িত্ব শেষ, ইংরেজি কি হবে? দেয়ার ডিউটি ইজ ওভার। দেয়ার ডিউটি, আচ্ছা একজন না তো অনেক না, তাহলে হবে ডিউটিস। ডিউটিস আর ওভার। ক্লিয়ার? তাদের মনে রাখা উচিত, দে শুড রিমেম্বার দ্যাট। তাদের মনে রাখা উচিত, দে শুড রিমেম্বার দ্যাট। দে শুড রিমেম্বার দ্যাট। সূত্র করছি কিন্তু দেখুন, দে শুড রিমেম্বার দ্যাট স্বাধীনতা অর্জন করা কঠিন, কিন্তু স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন। এই বাক্যে কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্ট নাই, দ্যাটস ওয়াই আমি কি ধারানতে হবে? ইট ধারানতে হবে। যে বাক্যে সাবজেক্ট না থাকে সেখানে ইট বা দেয়ার দিয়ে শুরু করতে হয়, যেটাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি ইট। তাহলে ইট ইজ হার্ড। ইট ইজ হার্ডের পরে আমরা জানি কি হয়? টু প্লাস ইন ভার্ব হয়। আমরা এটা ওই একটা ট্রান্সলেশনের ক্লাসে কিন্তু করাইছিলাম। তাহলে ইট ইজ হার্ড টু অর্জন করা, তাহলে অ্যাচিভ। ইট ইজ হার্ড টু অ্যাচিভ, বা আমরা যদি লিখি অ্যাটেন, ইট ইজ হার্ড টু অ্যাটেন ফ্রিডম। বাট আরও কঠিন ইংরেজি হচ্ছে ইট ইজ হার্ডার। তাহলে ইট ইজ হার্ডার টু প্রিজার্ভ। প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা। আশা করি বুঝেছেন। তাহলে খেয়াল করে দেখুন, হাউএভার দ্য স্টুডেন্ট শুড নট অ্যাজিউম দ্যাট দেয়ার ডিউটিস আর ওভার। দে শুড রিমেম্বার দ্যাট, তাদের মনে রাখতে হবে, ইট ইজ হার্ড টু অ্যাটেন ফ্রিডম, বাট ইট ইজ হার্ডার টু প্রিজার্ভ ইট। ইট ইজ হার্ডার টু প্রিজার্ভ দ্য ফ্রিডম বা প্রিজার্ভ ইট। প্রিজার্ভ দ্য ফ্রিডমও বলতে পারেন বা ইও বলতে পারেন, ফ্রিডম, দ্য ফ্রিডম বা ইট বলতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন, কারণ আমাদের পরের ক্লাসটা 7:30টায় শুরু হয়ে যাবে। মন চায় যে আরও সময় নিয়ে ভেঙে ক্লাস করি, কিন্তু আমাদের একটা উই হ্যাভ টু কমপ্লিট আওয়ার লেকচার অন টাইম, ঠিক আছে, মানে ফিক্সড টাইমের ভিতরে আমাদের শেষ করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এতটুকুই শেষ করে দিচ্ছি। আজকের যে লেকচারটা ছিল সেটা ছিল প্রথম আলো পত্রিকার, আরেকটা ছিল মুক্তিযুদ্ধ বিষয়। তো সবাই সাথে থাকুন, ভালো থাকুন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টও করবেন। যারা ক্লাস করতে পারেননি রেকর্ড ক্লাস করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।